বাংলা ট্রিবিউন বৈঠকি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা ট্রিবিউনের এটি নিয়মিত আয়োজন আগে ছিল, এখন করোনার কালে সে আয়োজন কিছুদিন স্থগিত থাকার পরে আবারও নতুন করে হয়তো শুরু হচ্ছে। আপনারা নিশ্চয়ই যারা আমাদের এই চ্যানেলটি দেখেন তারা জানেন যে বাংলা ট্রিবিউনের এই আয়োজনটির সঙ্গে এটি নিউজ ব্রডকাস্ট পার্টনার। আমরা বাংলা ট্রিবিউন ডিজিটাল স্টুডিও থেকে আয়োজনটি করছি। আজকে যেটা নিয়ে কথা হবে, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা কোভিড-19 মাতৃস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা, এই বিষয় নিয়ে কথা হবে। আসলে আজকের যে দিনটি, অর্থাৎ সচরাচর বৈঠকির এই আয়োজনটি শনিবারে হয় না, কিন্তু শনিবারটি আজকে বৈঠকির এই বিশেষ বিষয়টির জন্য আমরা বেছে নিয়েছি, কারণ এটি নিউজের মাতৃস্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠান কানেক্টিং বাংলাদেশ, সেটা শুক্র এবং শনিবারে আমরা করে থাকি, অর্থাৎ শনিবারে ওটার পুনঃপ্রচার হয়। আজকে পুনঃপ্রচারের দিনটিতে নতুন করে মাতৃস্বাস্থ্য এবং কোভিড পরবর্তী সময়ে যে মাতৃস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা, সেটা নিয়ে কথা বলবো। যারা আছেন আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই ডিজিটাল স্টুডিওতে এক হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ফিগোর আইইউডি ইনিশিয়েটিভের অ্যাডভাইজার এবং ফিডো ইউকের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর স্যার সাবরাতনাম আরুলকুমারন। ওয়েলকাম স্যার। আমাদের সঙ্গে আছেন প্রফেসর সামিনা চৌধুরী, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, ওজিএসবির সভাপতি। আপনারা সকলেই চেনেন তাকে, খুবই পরিচিত মুখ। আর বাংলাদেশের আমরা যা গাইনোকোলজিস্টদের মধ্যে যেসব বলি যে একেবারে লেজেন্ড, সেরকম কয়েকজন লেজেন্ড আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আছেন। নিশ্চয়ই আপনারা শুনবেন সবাইকে। সঙ্গে রয়েছেন ওজিএসবির মহাসচিব প্রফেসর সালেহা বেগম চৌধুরী, ওজিএসবি ফিগো পিপিআই আইইউডি প্রজেক্টের ন্যাশনাল কোঅর্ডিনেটর প্রফেসর পারভিন ফাতেমা, ওজিএসবি ফিগো পিপিআইইউডি প্রজেক্টের ন্যাশনাল কোঅর্ডিনেটর পারভিন ফাতেমা আমাদের সঙ্গে আছেন। আমরা ফিগোর পিপিআইইউডি প্রজেক্টের ডেপুটি কোঅর্ডিনেটর প্রফেসর ফারহানা দেওয়ানকে পেয়েছি। আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেসের ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ শরীফ। আমরা ডক্টর মোহাম্মদ শরীফকে খুব ভালো করে জানি, উনি আমাদের এই ধরনের অনুষ্ঠানে প্রায় সময় দেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। এসআরএইচআর ইউএনএপি এর প্রোগ্রাম স্পেশালিস্ট ডক্টর এএসএম হাসান আমাদের সঙ্গে আছেন। আমরা কোভিড-19 জনস্বাস্থ্য কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল স্যারকেও পেয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কি দিয়ে শুরু করব? আমাদের জন্য খুব সুবিধা হয় যদি ডক্টর মোহাম্মদ শরীফ আপনি শুরু করে দেন কোভিড সময় মাতৃস্বাস্থ্য রক্ষায় সরকারের যে পদক্ষেপগুলো, এগুলো নিয়ে আমরা কোভিড কালীন একেবারে যখন শুরু হয়েছে এপ্রিল মে সময় আমরা কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান করেছি। তারই আলোকে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সরকারের গৃহীত পদক্ষেপগুলো যদি আপনি একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ দিদি। এবং এখানে ইউকে থেকে আমাদের স্যার আছেন, অরুণ স্যার সহ। সত্যি কথাই বলেছেন, অল লিজেন্ড ইজ হিয়ার। একদম। তো আসলে সরকার কোভিডের আসার সাথে সাথেই আমরা সবাই হতভম্ব হয়ে যাই। টোটাল স্বাস্থ্য থেকে আরম্ভ করে, জীবন থেকে আরম্ভ করে, জীবিকা থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে আমরা হতভম্ব হয়ে যাই। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নেয়। আমি খুব শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওজিএসবি কে। আমার মনে হচ্ছে কোভিড এর আরম্ভ যেদিন থেকে আমরা বাংলাদেশের লকডাউন আরম্ভ হয়, এর অনেক আগে থেকেই ওজিএসবির সামিনা ম্যাডাম, রোশন ম্যাডাম, আমাদের ফেমি প্ল্যানিং এর টিজি এবং আমি সহ অনেকে রিলেটেড ডাইরেক্টরদের সাথে কথা বলেন এই সময়ে কি করা যায়। এই সময় কোভিড এর সময় কি, তখন আসলে সারা পৃথিবী WHO থেকে আরম্ভ করে সবাই সিদ্ধান্ত দিচ্ছিল না কি করা যাবে না কি করা যাবে। তো সেই সময়ই
আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের হাসপাতালগুলি আমাদের চালু রাখতে হবে। আমি যদি ফ্যামিলি প্ল্যানিং থেকে বলি, আমাদের ঢাকাতে 3টা বড় হাসপাতাল, লালকুটি যে হাসপাতাল 200 বেডের হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, সেটাকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়ে নেয়। আরো 2টা হাসপাতাল সবাই আজিমপুর ম্যাটারনিটি হিসাবে চিনে, 173 বেডের মা ও শিশু হাসপাতাল, আর একটা মোহাম্মদপুর 48 হিসাবে চিনে এমএফএসটিসি, সেটা 100 বেডের মা ও শিশু হাসপাতাল সহ সারা দেশের আমাদের জেলা পর্যায়ে আমাদের 20 বেডের মা ও শিশু এমসিডব্লিউসি আছে, এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। সেইগুলিকে আমরা সিদ্ধান্ত নিই সেগুলি চালু রাখতে হবে। প্রথম 15 দিন আমরা ইউনিয়ন পর্যায়ে চালু রাখতে পারিনি, জেলা পর্যায়ে এবং ন্যাশনালে এই হাসপাতালগুলি প্রথম দিন থেকে চালু ছিল। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ থেকে সবগুলি হাসপাতালই, রাজশাহী হাসপাতাল থেকে আরম্ভ করে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, আমার মনে হয় আমরা একদিনের জন্য বন্ধ ছিল না। হ্যাঁ, এটা ঠিক। তখন সেবা দিদিকে একটু হেসিটেট করছিল, প্রথম দিক দিয়ে কিছু পিপির প্রবলেম ছিল, মাস্কের N95 মাস্কের প্রবলেম ছিল। তা সত্ত্বেও অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী জীবনের রিস্ক নিয়ে যার জন্য অনেকে আত্মাহুতি দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সেবাটা আমরা চালু রাখি। আরেকটা ব্যাপার একটা ছিল, আমরা প্রথম থেকে একটা চিন্তা করছিলাম কোভিডে প্রেগনেন্ট যাতে গর্ভবতী না হয়। ওজিএসবি থেকে, আমাদের অধিদপ্তর থেকে এবং স্বাস্থ্য বিভাগ থেকে সবাই মিলে আমরা কিছু সার্কুলার দিয়ে দিই, এই সময় অন্তত কেউ যাতে গর্ভবতী না হয়, কেউ যাতে বাচ্চা ধারণ না করে। সেটার ব্যাপারে আমাদের টিভিতে স্ক্রলিং গিয়েছে, আপনার এখানেও এটিএন নিউজেও আমরা কিছু প্রোগ্রামে আমরা বলেছি সেই কথা, এবং সারা দেশের চ্যানেলগুলিতে বলা হয়েছে, আমরা পোস্টার করেছি, দিয়েছি, স্বাস্থ্য বিভাগ থেকে দিয়েছে, গাইনোকোলজিস্টরা ওজিএসবি সাথে সহযোগিতা করে, সরকার মিনিস্ট্রি অফ হেলথের সাথে যোগাযোগ করে স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ অধিদপ্তর আমরা বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলার দিই। আমরা আরেকটা জিনিস চেষ্টা করেছি, আমরা এই মাতৃস্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের সুরক্ষা সামগ্রী যাতে সঠিকভাবে দেয়া যায় সেটা আমরা দিয়েছি। আমাদের পিপিই থেকে আরম্ভ করে এবং অন্যান্য সামগ্রী যা আছে সব আমরা স্যানিটাইজার থেকে আরম্ভ করে সবগুলো দিয়েছি। তারপরেও কিছু প্রবলেম হয়েছিল। এখন আপনি যদি মনে করেন, এখন যদি দেখেন আপনি সারা দেশে চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন কর্মীরা, সেই চিকিৎসক, এফডব্লিউবি, এফডব্লিউএ এবং অন্যান্য কর্মী যারা আছে সবাই, আমি যেহেতু মানে একটু জানি আসলে আপনাদের সঙ্গে আমাদের এটি নিউজের কাজের সুবাদে আমরা জানি, কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানটির সঙ্গে আপনারা আছেন এই কারণে জানি। আমি চাই যে এই ফোরামে আপনি ওই দু একটি সুন্দর সুন্দর ইনিশিয়েটিভের গল্প একটু বলবেন, যেমন ত্রাণ পৌঁছে দেওয়ার সঙ্গে যে কন্ট্রাসেপটিভ যেই ডিভাইস, যেগুলো যেই পরিবার যেখানে যারা যেগুলো ব্যবহার করে, সেটা আপনারা ওই যে এফডব্লিউবি, এফডব্লিউএ তাদের কাছ থেকে মানে ডেটাটা নিয়ে ত্রাণ সামগ্রিক সঙ্গে চাল ডাল লবণের সঙ্গে সেটাও পাঠানোর একটা দারুণ একটা আইডিয়া, মানে ওইটা নিয়েও আমরা একটা অনুষ্ঠান করেছি। আমি জানি ডক্টর শরীফ এগুলো একটু চমৎকার করে একটু তুলে ধরবেন, কারণ ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের এই ইনিশিয়েটিভগুলো অবশ্যই জানা উচিত। হয়তো একটু দেরি হয়েছে, একটু ভীত সন্ত্রস্ত গোটা বিশ্বেই এই একই অবস্থা, তৎপরতাগুলো নিতে একটু দেরি হয়েছে হিমশিম খেয়ে যাওয়ার কারণে। তার সঙ্গে সঙ্গে যে কিছু অভিনব আইডিয়া যুক্ত হয়েছে বিশেষ করে এই সেক্টরে, সেটা নিশ্চয়ই বলবেন ডক্টর শরীফ, আরেকটু যোগ করবেন। আমি তারপরই আমি আসবো প্রফেসর স্যার অরুল কুমার রানার কাছে। জি দিদি, আসলে আমি বলছিলাম সেটা নর্মাল অ্যাক্টিভিটিজ এর কথা বললাম, এটা আমরা রেখেছিলাম। জি, তারপরেও আমাদের উপজেলাতে, আমাদের উপজেলা লেভেলের ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিলেন, তান কমিটির সাথে সহযোগিতা ছিল। আমাদের সারা দেশে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের সারা দেশে বিরাট বড় একটা নেটওয়ার্ক আছে আমাদের। সেই নেটওয়ার্ক আমাদের এফডব্লিউবি আমাদের সেন্টারে থাকে, এফডব্লিউসি তে, এবং এফডব্লিউ থাকে ফিল্ডে, তারা কমিউনিটি ক্লিনিকেও কাজ করছে। এবং ত্রাণের সাথে আমরা একটা জিনিস চেষ্টা করেছি, আমাদের কোনো মতে কন্ট্রাসেপটিভে যাতে কোনো আপনার শর্টেজ না থাকে এবং সাপ্লাইটা যাতে সঠিকভাবে থাকে। এটা আমি তো একবার চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমরা কোথাও কোনো শর্টেজ ছিল না, একদিনের জন্য কোনো শর্টেজ ছিল না।
সেই ত্রাণের সাথে আমরা চেষ্টা করেছি পিল, কন্ডম অন্তত 2টা জিনিস পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা আমরা পৌঁছেছি। এবং আমরা সেই ভ্যান ইয়ে থেকে আমাদের মোবাইল ভ্যান গাড়িতে করে করেছেন, আমাদের যে জি। হুম, হুম। মোবাইল ভ্যানে করে আমরা সারা দেশে প্রোগ্রাম চালু রেখেছি। এটা হয়তো সারা অনেকে দেখতে পেয়েছেন, অনেকে দেখতে পান নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলি করেছি আমরা। এবং অন্যান্য বিভিন্ন সমন্বয় করে অনেকে অনেক অন্যান্য ডিপার্টমেন্টের তো সমন্বয় করে স্বাস্থ্য উপজেলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমন্বয় করে আমরা ত্রাণ থেকে আরম্ভ করে কন্ট্রাসেপ্টিভ থেকে আরম্ভ করে আমরা অন্যান্য ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। এটা আপনি ঠিকই বলেছেন, এই কাজটা আমরা করেছি। অনেক সুন্দর ধন্যবাদ সুন্দর আপনাকে। চমৎকার কিছু ইনোভেশন ছিল এই করোনাকালীন সময়। ঠিক ছিল বলবো কেন, করোনা তো চলে যায়নি, করোনার সঙ্গে আমাদেরকে বাস করতে হচ্ছে। আমরা বলছি যে নিউ নর্মাল, এই নিউ নর্মালেও স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণের যে সেবা, সেগুলো কিভাবে আগের মতোই থাকবে বা এর চেয়ে আরও অনেক এফিশিয়েন্টলি করা যায়, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা বাংলা ট্রিবিউন বৈঠকি অনুষ্ঠানে। আমি আগেই বলেছি পরবর্তী বক্তা আমাদের সঙ্গে প্রফেসর স্যার অরুল কুমারন যুক্ত হয়েছেন। তিনি ফিগো ইউকের সাবেক প্রেসিডেন্ট। আমি তার কাছ থেকে জানতে চাই, স্যার, উড ইউ প্লিজ tell us about the global response, I mean in terms of contraceptive need in essential healthcare, sir. Thank you very much for the kind invitation to participate, and my grateful thank to OGSP, Samina, Saleha, Paveen, Pahana, and the doctors from the government service, the Department of Health. So it's an important thing to have contraception and birth spacing, because without that, the numbers in terms of maternal mortality, abortion, as well as the ability to educate children, to eradicate famine and hunger will be difficult. So in 2012, July, there was a large family planning summit, which was held in London with the Prime Minister of the UK and Melinda Gates, and they formed the Family Planning 2020. And all the countries pledged a support of 0.7% of their GDP. Part of it will go for family planning and reproductive health services. Unfortunately, many countries did not follow their obligation. They gave only 0.2 or 0.4%, blaming the economic crisis for not giving the funding. But also it is important the governments pledged, and the government contribution is quite important. And if you look at it globally, about 60 to 70% of contraception community comes from organizations like the UNFPA and USAID and other organizations. So the governments have to step it up if we want to give the best reproductive health for our women, so that they can space their family, the incidence of preterm birth, growth restriction, everything will go down, and the babies will be born in better health. So I think both sides, both the international community and the governments of the national governments, have to take the responsibility to overcome the crisis and to achieve SDG. Thank you. Sir, would you please tell us some good stories, good initiative which has been taken during this COVID time around the world? So I think the OGSP, for example, had done very well with the program, because in a standard way, in the acute hospitals where the maternities takes place, contraception is not offered as part of routine. So about 5 years ago, the OGSP took us as partners, and they worked on postpartum intrauterine contraception, and they've done extremely well. Not only they have introduced into the undergraduate curriculum, but also the postgraduate curriculum, train the existing doctors, including the midwives and so forth. So that is a good story, because that'll remain, and all the hospitals in Bangladesh will continue to provide the contraception needed. In terms of COVID, it has been a problem because it is difficult for women to come to the hospital, so many of them are giving home births, and also conveying the contraception commodities have become difficult. So this is a dark period for contraception and birth spacing, but hopefully we'll get across that.
But what good thing is by telemedicine, there has been a possibility of conveying the contraception to mothers who need it in many countries. Thank you. থ্যাংক ইউ স্যার। প্রফেসর সামিনা চৌধুরী, আপনি কি একটু আমাদের এই সময়কার কোভিডকালীন সময়কার যে মাতৃস্বাস্থ্য নিয়ে আমাদের চিকিৎসকেরা আমি যাদেরকে বলছি খুবই গর্বিত, আমি একেবারে বাংলাদেশের যাদেরকে আমরা লেজেন্ড হিসেবে মানি, লিভিং লেজেন্ড অন্তত এই সেক্টরে স্ত্রীরোগ প্রসূতি বিদ্যায়, তারা আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কাউন্সিলিং এবং যেটা স্যার আরুল কুমারন বললেন যে আমরা মানে সারা দুনিয়াতেই এখন এটা যেটা অনলাইনে চলে গেছে, তারা কাউন্সিলিংয়ের উদ্যোগগুলো নিয়েছে, সেখানে আমরাও তো পিছিয়ে নেই। আপা আমাদেরকে নিশ্চয়ই এগুলো নিয়ে একটু বলবেন, গাইনি কাউন্সিলিংয়ের বিষয়গুলো কিভাবে চলেছে। অনেক ধন্যবাদ তোমাকে মুন্নি। আমি একটুখানি আগের থেকে এই শুরুটাই আমি বলতে চাচ্ছি যে আমরা যখন উহানে দেখলাম যে এরকম কোভিড-19 যেটা শুরু হয়েছে, তখন ফেব্রুয়ারি মাসেরই মনে করো মাঝামাঝি আমরা একটা এমার্জেন্সি ইসি মিটিং আমরা কল করলাম, করে আমরা আমাদের পরিকল্পনা ঠিক করলাম যে এই সময় আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে আমাদের দেশের মায়েদের পাশে, মহিলাদের পাশে আমরা দাঁড়াবো এবং সেই সাথে সরকারের সাথে আমরা কিভাবে কাজ করব, এইটার আমরা একটা স্ট্র্যাটেজি নিলাম। এবং প্রথমে আমরা যেটা ঠিক করলাম যে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে আমরা সবাই সেবা দেব। এবং আমি খুব খুশি হয়েছি যে সাথে সাথে এইটা আমাদের যত মেম্বার আছে সবাই এটাতে একদম খুব পজিটিভ রেসপন্স করেছে এবং আমরা তাদের ফোন নাম্বার অনলাইনে দিয়ে দিয়েছিলাম এবং সারা দেশ থেকেই আমরা টেলিফোন কল পেয়েছি এবং এক একজন সেই সময় প্রায় 20-25 জন করে আমরা কল রিসিভ করতাম। সত্যি কথা বলতে কি প্রথম দিকে আমরা একদম মানে এত ঘন্টায় ঘন্টায় কল রিসিভ করতে হতো, তো তখন একটা সময়ও বেঁধে দিতে পারতাম না, যখন তখন রাত বিরেতে সবসময় ফোন করতো। তবু আমি খুশি যে আমরা সবাই সেটা রেসপন্স করেছি, 1 নাম্বার। আর 2 নাম্বার, আমাদের তখনই যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছু লিফলেট তৈরি করব এবং গাইডলাইন তৈরি করব। এবং সেই গাইডলাইন তৈরির ব্যাপারে তুমি জেনে খুশি হবে যে আমরা প্রথমে তৈরি করি রিকমেন্ডেশন কিছু তৈরি করে যে এটা লিফলেট আকারে আমরা ছেড়ে দিয়েছি এবং তার প্রথম কথাটাই ছিল নট টু গেট প্রেগনেন্ট দিস টাইম। এবং এই জিনিসটাকে আমরা তখন গুরুত্ব দিয়েছি। আমরা নিজেরাই আমরা মিটিং এর সাথে সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে অন্যান্য দেশে, যে আমরা সেইভাবে কিভাবে রেসপন্স করব। এবং সেই সময় লকডাউনের অবস্থাও দেখলাম যে মানুষকে সেবা, সাধারণ চিকিৎসা পাওয়া খুবই কঠিন। তখন সবার কনসেন্ট্রেশন হচ্ছে কোভিড থেকে কি করে মানুষকে বাঁচানো যায়, সেই হিসাবে কিন্তু প্রায়োরিটি অনেক কমে গেল। কিন্তু তখন আমরা দেখলাম যে মাদেরকে কিন্তু সন্তান প্রসব হওয়া বন্ধ থাকবে না এবং এই সাথে যে কোনো আমরা মানে পরিস্থিতি যখনই একটা ক্রাইসিস পিরিয়ড হয় তখনই দেখা যায় যে প্রেগন্যান্সি রেটও বেড়ে যায়। এবং সেই সময় আমাদের দেশে একটা মানে সময় গেল যে ইতালি থেকে, এবং খালি ইতালি বলবো না, অন্যান্য দেশ থেকে সব আমাদের যারা শ্রমিক ভাই বা অন্যান্য যারা প্রবাসী কর্মরত ছিলেন তারা এই সময়টা ছুটিতে দেশে ছিলেন এবং তাদেরও একটা পরিকল্পনা থাকে যে অনেকে হয়তো বিয়ে করে গেছে এবং তাদেরও পরিকল্পনা থাকে যে এবার আমরা একটা সন্তান নেব, সবাই অপেক্ষায় থাকে। কিন্তু আমরা যে জন্য চিন্তা করলাম অন্তত এই মেসেজটা দিতে, নট টু গেট প্রেগনেন্ট দিস টাইম, যে জন্য আমরা তখন লিফলেট বের করার পাশাপাশি আমরা গাইডলাইন বের করলাম এবং সেইখানে আমরা সরকারের সাথে আমরা কাজ করার জন্য, শরীফ সাহেব তো একটু আগে বলেছেন যে আমরা সত্যি কথা বলতে কি প্রত্যেকের সাথে আমরা যত অধিদপ্তরের কর্মকর্তাগণ আছেন ওজিএসবি থেকে আমরা অনেকবার করে যোগাযোগ করেছি যে এখন আমাদেরকে এই কাজটা করতেই হবে এবং ওনাদেরকে আমরা বলেছিলাম এবং সেটা ওনারা পরবর্তীতে করেছেন যে এই সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন এবং নিরাপদে থাকুন। এই কথাটা আমরা স্ক্রলিং এ দেওয়ার জন্য ওনাদেরকে বলেছিলাম, টিভি স্ক্রলিং এটা দিতে, এবং ওনারা সেটা চেষ্টা করেছেন, পরবর্তীতে ওনারা করেছেন। এবং ওনাদেরকে আমাদেরকে একটু বুঝাতে হয়েছে যে এই সময় যদি আমরা মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু বেড়েই যাবে কারণ আমরা সেবা দিতে পারছি না।
এবং আমরা জানি না যে এই কোভিড-19 এর এই ভাইরাসের কি না করতে পারে। তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা দুদিক থেকে আমরা মুক্ত হব যদি আমরা কন্ট্রাসেপটিভকে আমরা জোর দিই। তার কারণ আমাদের তাছাড়া মাদেরকে বাঁচানোর মতন সেরকম আমাদের শক্তি ছিল না। তার কারণ আমরা চিন্তা করে দেখলাম যে অন্য সময় যদি ফুল স্ট্রেংথ আমরা ব্যবহার করি তখনই আমাদের যে মৃত্যু হার, আর যেহেতু কিছুই ব্যবহার করতে পারছি না বা কিছু কিছু শুরু করেছি তখন মৃত্যু অনেক বেড়ে যাবে। সেই হিসাবে আমরা কয়েকটা গাইডলাইন বের করেছি। একটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন, যেটা কোভিড-19 এ সরকারের সাথে উনি এটা ন্যাশনাল গাইডলাইনের সাথে আমরা আমাদের প্রেগন্যান্সি পার্টটা আমরা যোগ করেছি এবং কোভিড-19 সিচুয়েশনে অন ওমেন্স হেলথ এটার গাইডলাইন বের করেছি এবং আরেকটা আমরা বের করেছি সেটা হলো MNCH এর উপরে। সেই গাইডলাইনেও আমরা ওজিএসবি থেকে সেখানে কন্ট্রিবিউট করেছি। এছাড়া লেবার রুম ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমরা আপগ্রেড করেছি যে কোভিড সিচুয়েশনে স্বাভাবিক কারণেই একটু ডিফারেন্ট হবে। আরেকটা আমি বড় কাজ করেছি, আমি আমার মেম্বারদের প্রতি আমি কৃতজ্ঞ যে সব ওজিএসবির মেম্বার আইপিসির উপরে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই হিসাবে আমরা সিরিজ অফ ওয়েবিনার করেছি। সিরিজ অফ ওয়েবিনার করাতে আমরা যেটা দেখেছি এ পর্যন্ত আমরা 33টা হসপিটাল আমরা ভিজিট করেছি থ্রু ওয়েবিনার, এবং সেখানে আমরা সব জায়গায় চেয়েছি যে হসপিটালে এইটাকে কিভাবে এটাকে উন্নতি করা যায় এবং সেই হিসাবে আমরা ভালো ফল পেয়েছি। এছাড়াও আমরা আরো কিছু কাজ করেছি যে মেডিকেল এডুকেশন। আমরা চিন্তা করলাম যে আমাদের পাশাপাশি আমাদের স্টুডেন্টরা তারা তো সাফার করছে, তাদেরকে কিভাবে আমরা সচল রাখবো। এখানে মেডিকেল এডুকেশনের পর আমরা অনেকগুলো ওয়েবিনার করেছি এবং আমাদের ফারহানা দেওয়ানকে আমি তার প্রতি কৃতজ্ঞ যে ও এই এডুকেশনটাকে ভালো করে ধরে রেখেছে এবং আমরা ওরিয়েন্টেশন কোর্স রেগুলার হিসাবে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং টিচিং এ আমরা কাজ করেছি। এছাড়া প্রথম থেকে আমরা টেলিভিশনে টক শোতে আমরা মেইনলি আমরা ফ্যামিলি প্ল্যানিং এবং মাতৃসেবা কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করেছি। এরপরে আমি একটা বলবো যে কাউন্সিলিং এর ব্যাপারে এখানে সরকারকে আমাদের একটা অনুরোধ আছে যে আমাদের মাল্টিপারপাস কাউন্সিলিং কল সেন্টার এটা রিজিওনাল করা যায় কিনা। তার কারণ মাল্টিপারপাস যদি হয় তাহলে একজন মহিলা সে যদি গর্ভবতী হয়, রিজিওনাল হলে আমি এই জন্য বলছি ডিভিশন ওয়াইজ যদি হয় তাহলে সে যখন কল রিসিভ করবে তাকে পুরো জিনিসটাই তাকে যে কোথায় যাবে, এই সময় কি নেবে, এমনকি সেটা শুধু যে ফ্যামিলি প্ল্যানিং ইস্যু নিয়ে তা না, সে তার অন্যান্য প্রবলেমের কথাও বলতে পারবে যেটা আমরা সেখান থেকে তাকে সার্ভিস দিতে পারবো। এই ব্যাপারে আমাদের ওজিএসবি সহায়তা সরকারের সাথে থাকবে। তো আমার একটা অনুরোধ যে এই কাজ জি আপা শুনতে পাচ্ছেন? জি এই সার্ভিসটা আমরা শুরু করতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আপা। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, কিন্তু আমি একটু পরে আরেকজনকে শুনে এসে আমি আবার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্নের মানে এটা জাস্ট একটা জিজ্ঞাসা যে ওজিএসপি কি আসলে কোনো এস্টিমেশন করেছে কিনা, মানে একটা কোনো টাইম ফ্রেমের সঙ্গে, অর্থাৎ যদি আমরা ধরি নেই যে করোনা শুরু হয়েছিল উহানে ডিসেম্বরের শেষে, তারপরে সারা দুনিয়ায় জানুয়ারি ফেব্রুয়ারিতেই মানে আমাদের বুঝে উঠতে সময় লাগলো, আমরা জানি না কবে শেষ হবে, তারপরেও তো একটা টাইম ফ্রেম ধরা থাকে যে আগামী 9 মাস বা 1 বছর আমাদের এই সময়ে করোনাকালীন সময়ে প্রসবটাকে একটু কন্ট্রোল করা হবে। সেই কন্ট্রোলের জন্য তো একটা এস্টিমেশন থাকে, অনেক প্রচারণার পরেও হয় নিশ্চয়ই প্রসব হবে, বাচ্চা হবে ইত্যাদি, সেটা হয়। এরকম কোনো এস্টিমেশন ছিল কিনা ওজিএসপির যে এত প্রচারণার পরেও হয়তো এরকম হতে পারে, এবং সেখানে বাংলাদেশের অ্যাচিভমেন্টটা কি? আমি একটু আপনার কাছে প্রশ্নটা রাখলাম, যে কেউ উত্তর দিতে পারেন। আমরা প্রফেসর সালেহা বেগম চৌধুরীকে শুনবো, যিনি পরিবার পরিকল্পনায় এই ওজিএসপির ভূমিকা। আপা আপনিও এই প্রশ্নটার জবাব দিতে পারেন। আপা এটা আনমিউট করতে হবে, জি।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা পরিবার পরিকল্পনার এই যে আমাদের এই কোভিড সময়কালীন আর কি আমরা সামিনা আপা বলেছেন, আসলে আমরা প্রথম থেকেই আমরা কন্ট্রোল রুমের সাথে সম্পৃক্ত ছিলাম সেই 18 মার্চ থেকে। তারপরে লকডাউন যখন হলো আমাদের 25শে মার্চ, তখন আমরা সেই সময় আমরা আসলে লিফলেট যেগুলো দিয়েছি আচ্ছা। এবং আমরা ওই সময় শুধু যে আমরা তখন আমরা যে এই মুহূর্তে প্রেগনেন্সি নেওয়াটা নিরাপদ নয়, সেই বার্তার সাথে সাথেও আমরা ইমার্জেন্সি সার্ভিসগুলোকে, যাতে যারা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছেন বা আনইনটেন্ডেড প্রেগনেন্সি আমরা যেগুলো হয়েছে সেগুলো যদি তারা কন্টিনিউশন করে, তাহলে তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে, টেলিমেডিসিনের মাধ্যমে তাদের সাথে আমরা পরামর্শ নির্দেশনা আমরা তখন সব দিয়েছি প্রতিদিনই। আর সাথে আমরা এটুকুও বলেছি যে যদি তাদের এই প্রেগনেন্সিগুলো নিয়ে কোনো রকম জটিলতা হয়, তাহলে তারা যেন সেই সময় আমাদের সাথে যোগাযোগ করে, এবং তারা কখন হসপিটালে যাবে বা কখন তারা বাসায় থাকবে কিছু জটিলতা দেখা দিলেও সেই পরামর্শ আমরা দিয়েছি। তো সামিনা আপা আসলে আমাদের কাজগুলোর সম্পর্কে সবই বলেছেন। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে কাজ করেছি। আমরা ওখানে যে কমোডিটিসগুলো যেন ঠিকমতো পৌঁছে, লকডাউনের সময় যেন হেলথ ওয়েলফেয়ার ভিজিটে দিয়ে এগুলোকে পাঠানো হয়, সেগুলোর জন্য আমরা সবসময় সচেষ্ট ছিলাম। তার সাথে গাইডলাইন সব কিছু আমরা করেছি, টেলিভিশনে টক শোতে আমরা বলেছি। এবং আপনি জানেন যে আমাদের আসলে সারা দেশে 2200 বেশি আর কি আমাদের মেম্বার আছে, এবং তারা সবাই আসলে প্রশিক্ষণ প্রাপ্ত, কারণ তারা সবাই পোস্ট গ্রাজুয়েশন করা, এবং তারা আমরা আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ মেথড মেজার এভরিথিং সম্পর্কে তাদের প্রশিক্ষণ থাকে। তো তারা তো আসলে গভর্নমেন্ট হাসপাতালেও কাজ করছে এই সময়, তারা আপনার যারা প্রাইভেট হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল, ক্লিনিক এবং অন্যান্য সবখানেই তারা আছে, এবং ডিস্ট্রিক্ট হসপিটাল। তো ওখানে থেকেও তারা কিন্তু কাজ করেছে। এটার একটা আমরা বলবো যে সমষ্টিগত একটা আমাদের প্রচেষ্টা ওখানে ছিল। আমরা ব্রাঞ্চের সাথে সবসময় মিটিং করেছি। তারপর আমরা মেডিকেল কলেজ এবং কর্তৃপক্ষের সাথেও মিটিং করেছি, যাতে এই পরিকল্পনা কমোডিটিস এবং এগুলো যেন শর্টেজ না হয়। প্লাস হলো আমাদের মেম্বাররা যেন সচেষ্ট থাকে, এবং তারা যেন আসলে আমাদের দুটো প্রোগ্রাম তো ওজিএসবি থেকে চলছিলই। একটা হলো পিপিআইডি, এটার ইনসারশন, যেটা আমরা লেবার রুমে এটা আমাদের আগে থেকে দেওয়া থাকে, তারপর ওখান থেকে ইনসারশন করা হয়, ওই প্রোগ্রামটাও ছিল। আবার আমাদের লেবার রুম প্রোটোকলের যে আছে ওখানে আমাদের লেবার রুম প্যাকেজ যেটা আছে, সেই প্যাকেজে ক্লামশিয়া কিট এবং পিপিএস কিটের সাথে আসলে কন্ট্রাসেপটিভ মেজারটা দেওয়া থাকে, যাতে এইখান থেকে তারা আসলে দিতে পারে। তো তারপরেও প্রথম দিকে আমাদের অসুবিধা হয়েছে লকডাউনের জন্য। আমাদের আসলে অ্যাডমিশন কমে গিয়েছিল, পেশেন্টটা ফ্যাসিলিটি ডেলিভারি তখন কম হয়েছে, এটাও সত্য, কিন্তু আমাদের সবসময় একটা প্রচেষ্টা ছিল। তো আমরা আসলে এখন ভবিষ্যতের জন্য আমরা যেটা চিন্তা করছি যে কোভিড তো থাকবে, তবে সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথের যে সব ইনফরমেশনের জন্য আমরা চিন্তা করছি যে আমরা ওজিএসপির পক্ষ থেকে যদি একটা ওয়েবসাইটে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথের উপর আমরা যদি একটা সব ইনফরমেশন অ্যাজ ওয়েল এস রিসোর্স পার্সনদেরও যদি আমরা একটা লিস্ট দিয়ে দিই, তাহলে তার সাথে অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ এইজের যারা আছেন এবং স্কুল টিচার থেকে শুরু করে হেলথ কেয়ার প্রোভাইডার সবাই এখান থেকে ইনফরমেশন পাবেন, এবং প্রয়োজনে তারা এখান থেকে পরামর্শ নেবেন, এবং আমরা রিসোর্স পার্সনদের নাম বলে দিলে তাদের কাছ থেকে যেতেও পারবেন। এটাও একটা আমরা চিন্তা করছি। এবং সাথে এটাও আমরা ভাবছি যে আমাদের যে মিডওয়াইফ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উপজেলা লেভেল, এবং সেটা পিপিআইউডি থেকেও দেওয়া হয়েছে, লেবার রুম প্রোটোকলের ওই আমাদের ওই প্রজেক্ট থেকেও দেওয়া হয়। ওই প্রজেক্টের আমরা যেটা আমরা যেটা ডেভেলপমেন্ট পার্টনার এবং গভর্নমেন্টের সাথে আমরা যে কাজগুলো করছি, তো সেটার সুফলটা আমরা নিতে পারি সামনে। আমরা সেটাকে যারা আসলে এখনও তো আমাদের 57% ডেলিভারি বাসাতেই হয়, তো সুতরাং সেই মিড ওয়াইফদেরকে আমরা যদি কমিউনিটি ক্লিনিক থেকে অথবা ইউনিয়ন হেলথ থেকে যদি আমরা বাসার সাথে তাদের একটা লিঙ্কেজ তৈরি করে দেওয়া যায়, অথবা একটা গ্রুপ তৈরি করা যায়, সাপোর্ট গ্রুপ তৈরি করা যায়, তাহলে আসলে কমিউনিটি ক্লিনিকে তো থাকেই তারা গর্ভবতী মায়েদের একটা লিস্ট থাকে, সুতরাং তাদের সাথে একটা যোগসূত্র তৈরি করা যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের মিডওয়াইফেরা আমাদের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকেও যেমন কাউন্সিলিংও যেন করতে পারবে, এবং তাদেরকে ফ্যাসিলিটি ডেলিভারিতে আসার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবে। এবং সাথে সাথে এটাও হয়তো হবে যে যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং দক্ষ প্রশিক্ষণার্থী,
তারা সার্ভিসটাও এনশিওর করতে পারবেন। তো সেটা আমাদের একটা পরিকল্পনা আছে। আর সাথে আমরা হয়তো এমনও হতে আমরা একটা নেটওয়ার্কিং একটা করতে পারি, সেটা সারা দেশে আমাদের ওজিএসবিএস স্পেশালিস্ট, তারপরে আমাদের উপজেলা লেভেলে যারা কাজ করছে, কমিউনিটি লেভেলে যারা কাজ করছে, গভর্নমেন্টের সাথে অন্যান্য প্রফেশনাল সোসাইটির সাথে কোয়ালিশনে কাজ করবে, তাদেরকে সবাইকে নিয়ে একটা নেটওয়ার্কিং করবো আমরা। কিন্তু এই ব্যাপারে আমাদের নেটওয়ার্কিংও দরকার, অ্যাওয়ারনেসটাও দরকার। এবং অ্যাওয়ারনেসের কথা যেটা আমরা শুরু থেকেই বারবার প্রশ্নের মধ্যে পড়ে যে মানে সন্তান যারা নিতে চায়, যেটা আসলে প্রফেসর সামিনা চৌধুরী বলছিলেন তার কথায়, মার্চে যখন নাকি বাংলাদেশে প্রথম ধরা পড়লো, তখন তো আসলে বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে অনেক প্রবাসীরা বাংলাদেশে আসেন, ছুটি কাটাতে আসেন, অনেকের প্ল্যান থাকে, অনেকে বাচ্চা নেবেন। অনেকে মনে করেন যে দেরি হয়ে গেলে তো আর হবে না। সেই কারণে যেসব ক্যাম্পেইনগুলো চালানো হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আইএমই ইউনিট থেকে, যাই হোক না কেন, অনেকেই আবার একটু চ্যালেঞ্জ করেছেন যে বয়স হয়ে যাচ্ছে আর কি হবে, করোনায় বাচ্চা হলে কি হবে, এরকমও অনেকে পাল্টা প্রশ্ন করেছেন। এই পাল্টা প্রশ্নের উত্তর আসলে যিনি খুব ভালো করে বুঝিয়ে বলতে পারবেন, ডক্টর পারভিন ফাতিমা, বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, ইনফার্টিলিটি নিয়ে তার বেশ সুনাম রয়েছে। সুতরাং এই কোভিড সময়েও যারা অনেকে এই জিনিসটা মানতে চাননি, যে প্রয়োজন না হলে বাচ্চা না নেওয়ার যে পরামর্শ, তাদের উদ্দেশ্যে যদি ডক্টর পারভিন ফাতিমা একটু বলেন যে এই কোভিড সময়ে পরিবার পরিকল্পনার গুরুত্বটা। ধন্যবাদ মুন্নিশা। এই পার্টিকুলার এই সময়টা, কোভিডের মাঝখানে আমরা কি করব, প্রথমে যে কথাটা আমাদের সামিনাপা বলেছেন যে আমরা প্রথম যখন কোভিড নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তখন কিন্তু আমাদের মধ্যে স্থবিরতা আসলো, আমরা এখন কোনো চিকিৎসা দিব না। এবং আমরা তখন পেশেন্টদেরকেও সেই কথাটা বুঝাতাম যে এই মুহূর্তে তোমাদেরকে আমরা এখন সেবা, মানে সন্তান ধারণ করার জন্য সেবা দিব না। কিন্তু এটা স্বাভাবিক, অনেকেরই বয়স হয়ে যাচ্ছে, অনেকেরই অনেক অপেক্ষা হয়ে গেছে, বাচ্চা ধারণ করতে পারছে না, তারা কিন্তু অস্থিরতায় ভুগছে। এবং তাদের জন্য যেটা আমরা এখন শুরু করেছি যে অ্যাটলিস্ট কিছু কিছু কাজ, প্রথম দিকে আমরা যেটা করেছি যে তাদের যে কোনো ইনফার্টিলিটির জন্য যে কোনো কিছু, যে চিকিৎসাটাই দিব, আগে তোমার কারণটা জানতে হবে। আমার যেটা মনে হয়েছে কোভিডের জন্য আরো কিছু লোক এরকম চলে আসছে যারা হয়তো অনেকদিন বসেই ছিল আশা করে যে হবে, সামনে বাচ্চা হবে, তারা কিন্তু এখন এই কেন হচ্ছে না এই প্রশ্নটা তারা বুঝতে চাচ্ছে। এবং তাদের জন্য কিছু কিছু সহযোগিতা ডেফিনেটলি করতে হচ্ছে আমাদেরকে। আর কন্ট্রাসেপটিভ নিয়ে যেটা আজকে আমাদের যে প্রোগ্রাম, এখানে কন্ট্রাসেপটিভ কিন্তু যার বাচ্চা প্রয়োজন নাই তার জীবন বাঁচায়, হ্যাঁ, মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি থেকে তাদেরকে এই করে। আমাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা এই কোভিড আমাদের নেক্সট জেনারেশনে সন্তানদের কি অবস্থায় নিয়ে যাবে, যেরকম রুবেলার যে ইম্প্যাক্টটা ছিল সেরকম ইম্প্যাক্ট আসবে কিনা আমরা কিন্তু জানি না। আমরা এই ধরনের অনেক কিছুই এখনো জানি না। একদম সাধারণ দর্শকেরা, আমরা চেয়েছিলাম। আপা এক মিনিট আমি একটু বিরক্ত করি আপনাকে। আমাদের এই টেলিভিশনে এই অনুষ্ঠানটিও একেবারে সাধারণ দর্শকেরা দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে, কি বলার চেষ্টা করছি। রুবেলার ইম্প্যাক্টটা আসলে যদি একটু বুঝিয়ে বলেন যে রুবেলার কারণে বাচ্চাদের যে অসম্পূর্ণতা ইত্যাদি, নিশ্চয়ই আপনি চিকিৎসক হিসেবে আরো ভালো বলবেন। জি হ্যাঁ, যে কোনো ভাইরাল ইনফেকশন কিছু ক্ষতি করতে পারে, হ্যাঁ, গর্ভবতী মায়ের কিছু করতে পারে, প্লাস তার সন্তানেরও কিছু ক্ষতি নিয়ে আসতে পারে। এখন কোভিড আমাদের জন্য একটা নতুন ভাইরাস, এই ভাইরাসটা আমাদের পরবর্তীতে কি করবে আমরা জানি না। সেই জন্যই কিন্তু আমরা কিছুদিন চেয়েছিলাম যে আমাদের মারা যাতে গর্ভবতী না হয়। কিন্তু এখন তো আমরা বুঝতে পেরেছি যে, এবং আমরা কোভিড যখন প্রথম শুরু হলো তখন থেকেই আমরা কিন্তু বুঝতে পেরেছি এটা যেভাবে ছড়ায়, এটা
এত সহজে আমাদের যাবে না। যেহেতু যাবে না, আমরা তো বসে থাকতে পারবো না, এই জন্য আমাদেরকে কিন্তু আগাতে হচ্ছে। এখন যখন আমরা চিকিৎসা, যে কোনো যা অসুখ বিসুখ আগে হতো, এখনো কিন্তু সেগুলো হবে, এখনো কিন্তু সেটার প্রয়োজন আছে। সেজন্য আমরা যেটা চাই যে যেভাবে কোভিড থেকে নিজেদেরকে বাঁচানো যায় সেই পদ্ধতিগুলো, মাস্ক ব্যবহার করা, ডিস্টেন্স মেনটেন করা, এবং হাত সাবান দিয়ে বারবার ধোয়া, এবং যতটা পারা যায় বেশি বেশি লোকজন চলাফেরা করছে যে জায়গা দিয়ে, সেদিকে কম যাওয়াটাই আমাদের জন্য চেষ্টা করবে। তার এবং তার ফ্যামিলি সবাইকে সাবধানে চলতে হবে যাতে সংক্রমণটা না হয়। এখন এই মুহূর্তে আমরা কিন্তু আর চিকিৎসা বন্ধ করে রাখতে পারছি না। হ্যাঁ, আমাদের চিকিৎসা এখন করতে হচ্ছে। যখন সংক্রমণ শুরু হলো কোভিডের, তখন কিন্তু আমরা অনেক পেশেন্টেরই আমরা কিছু কাজ একটু সীমিত করে দিয়েছিলাম, যেরকম ভ্রূণটা আমরা ক্রায়ো করে রেখে দিয়েছিলাম। কিন্তু এখন কিন্তু আমরা আবার ইনসার্শন করছি, চিকিৎসা করছি, এবং আমাদের মেন যে টার্গেটটা থাকে সেটা হলো সবাই যাতে আমরা সচেতন থাকি এবং আমরা যাতে নিজেকে কোভিড থেকে রক্ষা করে তারপরে চলি। সেটা শুধু যে আমাদের সন্তান ধারণ করার জন্য না, সেটা জীবন বাঁচানোর জন্য। কোভিড যার হয়, বেশিরভাগ লোক বেঁচে যায়, কিন্তু মৃত্যুও তো এর মধ্যে আছে, এবং মৃত্যুর সম্ভাবনাটা বেশ অনেকদিন পর্যন্ত থাকে। সেজন্য এই সময়টা আমাদের জন্য যে কোভিড থেকে প্রতিহত যেভাবেই করা যায়, প্রত্যেককেই সাহায্য করতে হবে, প্রত্যেকের চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকে যাতে আমরা নিজেদেরকে সতর্ক রেখে চলতে পারি সেদিকে যেতে হবে। কোনো কাজই এখন কিন্তু এখন আর বন্ধ করার সময় না, কারণ এখন যেটা হচ্ছে, কোভিড নেক্সট কতদিন থাকবে, আমাদের মধ্যে থেকে যাবে। ভ্যাকসিন না আসা পর্যন্ত, আমাদের হার্ড ইমিউনিটি না আসা পর্যন্ত কিন্তু আমরা কোভিডের রিস্কে থেকে যাব। সেই জন্য আমাদের সব কিছুতেই আবার আমাদেরকে আগিয়ে যেতে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রফেসর পারভিন ফাতিমার কথা শুনছিলাম, যে জায়গায় আপা একটু শঙ্কা প্রকাশ করেছেন। শঙ্কার জায়গাটা আমাদের সবার শুরুর দিকে ছিল, এখনও যে নেই তা নয়। আমরা শঙ্কার সঙ্গে কিছুটা লড়াই করে চলছি বা সাথে সাথে নিয়ে চলছি। সুতরাং আমরা অনেকটাই সাবধান হয়েছি, অভ্যাসের পরিবর্তন হয়েছে, সুতরাং ভয়টা একটু দূরে গেছে। তার মানে এই নয় করোনা চলে গেছে। আপা যেটা বলছিলেন, এবং সকল চিকিৎসকেরা আমাদের এখানেও এই অনুষ্ঠানেও বলেন যে করোনার 100 জনের মধ্যে হয়তো 10 জনের জন্য একটু অসুবিধা করে। 10 জনের মধ্যে আমাদের বাংলাদেশের যে পার্সেন্টেজ, 1-এরও কম পার্সেন্ট মানুষ মারা যাচ্ছে, কিন্তু 90% বা 95% মানুষ খুব অল্প সিমটমেই ভালো হয়ে যাচ্ছে। এখন পোস্ট করোনা সিনড্রোম একটা কথা আমরা শুনছি, এবং করোনা পরবর্তী সময়ে আর কি হতে পারে সেগুলোর জন্য রিসার্চের সময় এখনও আসেনি, অর্থাৎ রিসার্চও শুরু হয়নি, কারণ করোনা তো এখনও চলে যায়নি। সেই কারণে আমাদের এই করোনার সঙ্গে এক সহ অবস্থানে পরিবার পরিকল্পনার সঙ্গে আরও অন্য সাবধানতা, এগুলো খুবই জরুরি। সেই জরুরির বিষয়টাই আমরা একটু শুনবো, যে উন্নয়ন সহযোগীরা কিভাবে এই ব্যাপারে আমাদের সকলকে সহযোগিতা করছেন। ডক্টর ASM হাসান। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে পরিবার পরিকল্পনার সেবা, তথ্য এবং সেবা পাওয়া প্রত্যেকটা নাগরিকের তার মৌলিক অধিকার। কিন্তু আমরা যেটা দেখেছি যে বৈশ্বিক এই মহামারী COVID-19 কারণে মানুষের স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকেই। তো তার মধ্যে পরিবার পরিকল্পনার সেবা বা তথ্য পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকেই প্রথমে তারা বাধাগ্রস্ত হয়েছিলেন, তাদের পরিপূর্ণভাবে অ্যাক্সেস ছিল না।
তো যার ফলে কিন্তু অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাংলাদেশে অন্যান্য দেশেও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক একই রকম ভাবে বাংলাদেশেও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে। এবং যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের সংখ্যা বেড়ে যায়, সেটা কিন্তু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর জন্য একটা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদের সামগ্রিকভাবে যে স্বাস্থ্য সেবার উপরে একটা বড় প্রভাব ফেলবে। তো আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা জরিপের তথ্য দিয়ে, কারণ আজকের আলোচনার মূল বিষয় ছিল যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে। তো সেখানে প্রায় 27টি দেশের একটা জরিপ হয়েছিল। সেখানে দেখা গিয়েছে যে প্রায় 95% মহিলারাই যারা সন্তান জন্ম দিয়েছেন তাদের মধ্যে আগামী 2 বছরে তারা কোনো সন্তান নিতে চান না, বাট তাদের মধ্যে 70% আবার কোনো পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করেন। সুতরাং এটা কিন্তু একটা ঝুঁকির কারণ। অবশ্যই আমরা জানি যে পরিবার পরিকল্পনার মাধ্যমে 30% কিন্তু মাতৃমৃত্যু কমানো সম্ভব এবং 10% শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। তো সেটাকে যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই মাতৃমৃত্যু শিশু মৃত্যু, সেই ক্ষেত্রে পরিবার পরিকল্পনার সেবা এবং এর তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়াটা এবং সেই সেবাটা গ্রহণ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব। তো আমরা কোভিড মহামারী চলাকালীন সময়ে বা এর পরে যে সমস্যাটা আমরা দেখেছি, আমরা একটা টাস্ক ফোর্স তৈরি করেছি উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের সাথে একযোগে। সেই টাস্ক ফোর্সের আমাদের মেইন কাজ ছিল যে পরিবার পরিকল্পনার যে প্রোগ্রাম, যে আমাদের সার্বিক যে কার্যক্রম চলছে, সেটা কিভাবে কোন কোন ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। তো আমরা অনেকগুলো চ্যালেঞ্জ আমরা আইডেন্টিফাই করেছি এবং সেগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা সুপারিশ করেছি সরকারকে, এবং সেই সাথে আমরাও তাদেরকে সহযোগী সংস্থা হিসাবে আমরা সহযোগিতা করেছি। তার মধ্যে যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমরা বলছিলাম আমাদের একজন প্রফেসর সামিনা ম্যাডাম বলছিলেন যে টেলিমেডিসিন সেবাটা প্রমোট করা। আমরা কিন্তু আমাদের ইউএনএফপি এর পক্ষ থেকে আমরা 113টি মোবাইল ফোন কিনে দিয়েছি আমাদের যে জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে সেখানে, মোবাইল ফোনের মাধ্যমে যাতে তারা টেলিমেডিসিন সেবাটা দিতে পারে সেটার জন্য। তারপরে আমরা সংক্রমণ প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা গাইডলাইন তৈরি করেছি। সেই গাইডলাইনের আলোকে বাংলাদেশ সমস্ত প্রোগ্রাম ম্যানেজার, ডাক্তার, মিডওয়াইফ, নার্স সবারকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছি কিভাবে তারা সংক্রমণ প্রতিরোধ করবে কোভিড চলাকালীন সময়, এবং এই সময় কিভাবে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার সেবাটা তারা সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে এই সেবাটা নিশ্চিত করতে পারে সমস্ত মায়েদের জন্য বা নারীদের জন্য। আর আরেকটা যেটা আমরা করেছি, যে আপনি জানেন যে কোভিড শুরুর পর থেকে আমরা সবসময় বলে থাকি যে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু যে প্রশিক্ষণগুলো হ্যান্ডস অন, যেটা হাতে কলমে প্রশিক্ষণ কার্যক্রমটা অনেক মাস প্রায় বন্ধ ছিল, বাট আমরা আবার শুরু করেছি এই কর্মীদের, বিশেষ করে মিডওয়াইফ এবং ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা একটা মা যাতে সন্তান ডেলিভারির পরেই প্রসব পরবর্তী কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করতে পারে এবং সেই সেবাটা একজন দক্ষতার সাথে একজন কর্মী যাতে দিতে পারে। তো সেইভাবে আমরা সরকারকে সহযোগিতা করে আসছি। আর সেই সাথে জনগণের মধ্যে একটা প্রচারণা বা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সেবা গ্রহণের জন্য, পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করার জন্য আমরা 10 দিন ব্যাপী একটি ক্যাম্পেইন করেছিলাম, যাতে সমস্ত মায়েরা বা মহিলারা হাসপাতালে এসে বা সেবা কেন্দ্রে এসে তাদের শারীরিক যে রকমের সমস্যা আছে সেই সমস্যার স্বাস্থ্য সেবা তারা হাসপাতালে এসে গ্রহণ করে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রমের বাংলাদেশের একটা বড় সফলতা হচ্ছে মাঠ পর্যায়ে বাড়ি বাড়িতে গিয়ে কাউন্সেলিং করা এবং কন্ট্রাসেপটিভ পদ্ধতি বিতরণ করা। সেটা কিন্তু কোভিডের কারণে অনেকভাবেই বাধাগ্রস্ত হয়েছে। এবং তার সাথে আপনারা জানেন যে গত 4-5 মাস ধরে বন্যায় কিন্তু আমাদের অনেকগুলো জেলা বন্যাগ্রস্ত, অনেক স্বাস্থ্য কেন্দ্র পানিতে ডুবে গিয়েছে। আমাদের যারা সেবা দানকারী তারা ঠিকমতো গ্রাম পর্যায়ে গিয়ে সেবা প্রদানে তাদের বাধাগ্রস্ত হয়েছেন। তো তাদেরকে কিভাবে এইসব বন্যা দুর্গম এলাকায় যেসব যাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়, সেজন্য আমরা গ্রাম পর্যায়ে যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে সেইখানে আমরা আমাদের উন্নয়ন সহযোগী সংস্থারা মিডওয়াইফ রিক্রুট করে দিয়েছি, ডিপ্লয় করে দিয়েছি, যাতে তারা প্রত্যেকটা গর্ভবতী মা এবং সেই এলাকার যারা নারীরা আছেন তাদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু একটু কি প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে
শুনতে পারি প্রফেসর ফারহানা দেওয়ান যদি আমাদেরকে একটু বলেন যে প্রাতিষ্ঠানিক সব উদ্যোগগুলোই আছে, তার সঙ্গে প্রাইভেট প্র্যাকটিসও আপনারা যারা করছেন তারাও তো সেটার অ্যাওয়ারনেসের কাজটাও চিকিৎসা সেবার সাথে সাথে সেটাও করছেন। সেটার জন্য আপনারা মানে গাইনোকোলজিস্টরা সবাই মিলে কি কোনো একটা গাইডলাইন তৈরি করেছেন, বা কিভাবে এই প্রাইভেট প্র্যাকটিসের সময়ও কোভিড মোকাবেলার জন্য আপনারা আপনাদের পেশেন্টদের সঙ্গে ডিল করবেন সেটা? ধন্যবাদ মুন্নি-আপা। আমি প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই যে এত পপুলার একটা প্রোগ্রামে আমাদেরকে ডাকার জন্য। আমি বলতে চাচ্ছি যে প্রাইভেট প্র্যাকটিস হচ্ছে যে এটা একটি সম্পূরকের মতো, যে আমরা যারা হসপিটালে কাজ করি আমরাই আবার প্রাইভেট প্র্যাকটিসেও সেবা দিয়ে থাকি। তাহলে আলাদা কিছু নেই। যখন রোগীরা ক্লায়েন্ট বলি, যখন তারা কন্ট্রাসেপটিভ সিক করে, তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিসে এসেও বলে, আমাদের চেম্বারে এসেও বলে যে আমি এই পদ্ধতিটা চাই বা একটা মেথড দিতে চাই। তখন কিন্তু আমরা ওনাদেরকে অ্যাডভাইস করি। এটা লং অ্যাক্টিং হতে পারে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, যে কোনো হতে পারে। সেটা পিল থেকে শুরু করে সেটা আমরা তাদেরকে আইইউডি সম্বন্ধে, কপারটি সম্বন্ধে বলতে পারি, দীর্ঘমেয়াদীর মধ্যে ইমপ্ল্যান্টের কথা বলতে পারি, ইনজেকশন দিতে বলতে পারি। এখন এখানে দুটা আলাদা কথা বলতে চাই আমি নতুন করে, যেটা আমাদের ওজিএসবি একটা বিরাট রোল আছে। সেটা হলো যে এসএমসি ওজিএসবির সঙ্গে 2015 একটা এমওইউ করেছিল, যেখানে এসএমসি আমাদেরকে বলেছে যে আমাদের যে মেম্বাররা আছেন ওনাদেরকে ওনারা প্রশিক্ষণ দিবেন এবং কমোডিটি গুলো সাপ্লাই দিবেন, যাতে আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি আমরা কমোডিটি গুলোও পাবো এবং ওগুলো আমরা পেশেন্টদেরকে সার্ভিসটা দিতে পারবো। তাছাড়া ওনারা কাউন্সিলিং এ আমাদের অনেক হেল্প করেছেন। আমাদের চেম্বারে যারা অ্যাসিস্ট্যান্ট আছে ওনাদেরকে কাউন্সিলিং সম্বন্ধে একটা আলাদা ট্রেনিং দিয়েছেন, যাতে আমাদের প্রাইভেট প্র্যাকটিসে ওনারা কাউন্সিলিংটা করতে পারেন। তাছাড়া আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ফিগপ, যেই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি যে পোস্টপার্টাম আইওটি, এখানে প্রফেসর অরুণ কুমার স্যার আছেন, আমরা সবাই, পারিন ফাতেমা, আমরা সবাই আছি এবং আমাদের ওজিএসবি প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন। আমরা সবাই মিলেই কিন্তু এই প্রজেক্ট আকারে এটা করেছি, যেখানে আমরা 2015 থেকে এই প্রজেক্টের মাধ্যমে আমরা 15,000 ইনসার্শন এবং 2,626 মতো ট্রেন্ড পার্সনকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছি, যারা সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। এখন কোভিড সম্বন্ধে আমি একটু বলতে চাই যে কোভিডে আমরা দুই ভাবে প্রাইভেট প্র্যাকটিসের প্রশিক্ষণ মানে সুযোগটা হল, সার্ভিসটা পাচ্ছি। একটা হলো টেলিমেডিসিন, যেটা আপনারা সবাই বললেন। টেলিমেডিসিনের প্রথম দিকে তো আমরা কেউ বাসা থেকে বেরো হই নেই, ওনারাও আসেন না। টেলিমেডিসিনের মাধ্যমে আমরা তাদেরকে এই কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস সবকিছু দিয়েছি। এবং এখন যেটা হয়েছে, এখন ডেলিভারি শুরু হয়েছে। ডেলিভারিতে কিন্তু আমাদের আবার একটা সুযোগ আছে যে আমরা তাদেরকে কন্ট্রাসেপটিভ পোস্টপার্টাম, ডেলিভারি হয়ে গেল তখন কিন্তু একটা পদ্ধতি দেওয়ার সুযোগ, যেটা আমরা প্রশিক্ষণের মাধ্যমেও পেয়েছি। তাহলে দুটা নিলেই কিন্তু আমরা সবকিছু মিলিয়েই আমরা প্রাইভেট প্র্যাকটিসে ইকুয়ালি সার্ভিস দিচ্ছি এবং এটাকে একটা সম্পূরক বলতে চাই আমি পাবলিক সার্ভিসের। অনেক ধন্যবাদ আপা। আমরা একটু ডক্টর আবু জামিল ফয়সাল ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিতে চাই যে জনস্বাস্থ্যের বিষয়টুকু কতখানি গুরুত্ব পাচ্ছে। সব সময় তো জনস্বাস্থ্যের যারা বিশেষজ্ঞ সকলেরই এক ধরনের অভিযোগ আছে, তারপরেও এই ক্ষেত্রে অর্থাৎ এই কোভিড-19 মহামারীতে স্বাস্থ্য কার্যক্রমে যে পরিবার পরিকল্পনা এবং জনস্বাস্থ্য, সেটা নিয়ে আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ছোট্ট প্রশ্নটা করার জন্য। আমি সেজন্য পরিবার পরিকল্পনার প্রেক্ষাপটটা একটু বড় করতে চাই এবং সেই প্রেক্ষাপটটা বড় আকারেই কিন্তু আমাদেরকে দেখতে হবে। জনস্বাস্থ্যের কথা যখন বললেন তখন শুধুমাত্র মানে গর্ভধারণ যাতে না করে সেই জন্য আইইউডি পড়তে বলতে হবে বা ইনজেকশন নিতে হবে, এইখান থেকেও আরো ব্যাপক আকারে, আরো বড় আকারে আমাদেরকে দেখতে হবে। 1 নম্বর, আমাদের কিন্তু মানে আর্লি চাইল্ডহুড ম্যারেজ বেড়ে গেছে। আমাদের কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক ভাবে 13% দেখা গেছে বেশি এই বিয়ে হচ্ছে। এবং এইসব মেয়েদেরকেই আমাদেরকে কন্ট্রাসেপটিভ পৌঁছায় দিতে হবে এবং এইসব মেয়েরা যাতে করে প্রেগনেন্ট না হয়, এবং এদের আনমেট নিড কিন্তু অনেক অনেক বেশি। তো মানে আমাদের শুধু প্রাপ্ত বয়স্কদেরই কন্ট্রাসেপটিভ দেওয়া এবং না দেওয়া, সেখান থেকেও কিন্তু আরো অনেক বড় আকারে আমাদেরকে দেখতে হবে, ভাবতে হবে। আমাদের দেখেন অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি, এই যে ছোট বয়সে যারা বিয়ে হচ্ছে তারাই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তাদের প্রথমে
তারা মা হতে পারে এটা প্রমাণ করার জন্য প্রেগনেন্ট হয়। এবং দেখেন এই প্রেগনেন্ট মারাই কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়ে, অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, এবং এদের মধ্যেই কিন্তু ম্যাটারনাল মর্টালিটি, মাতৃমৃত্যুর হার অনেক বেশি। এবং সবচেয়ে আরো হলো যে কোভিড-19 আমাদেরকে দেখাচ্ছে যে বাড়িতেই এখন প্রসব বেড়ে গেছে। বাড়িতে আগে 50% প্রসব হতো, এখনো প্রায় 70% প্রসব বাড়িতে হচ্ছে। এবং বাড়িতে যদি প্রসব হয় তাহলে কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি চিন্তা করতে হবে যে এই প্রসবগুলা কিভাবে আমাদেরকে সাবধানতার সঙ্গে এবং কোনো রকম ঝুঁকি যেন না হয় সেই রকম অবস্থাতে যেন প্রসবগুলা হয়। এবং সেই সব প্রসবগুলাতে বাড়িতে আমাদেরকে প্রসব পরবর্তী কন্ট্রাসেপটিভ দিতে হবে। তার মানে দেখেন যে চিন্তাটা আমাদেরকে কত বড় আকারে করতে হবে। এবং কোনো কারণে যদি বাড়িতে প্রসব হয় এবং সেইখানে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেই সব মেয়েগুলা কিন্তু আমাদেরকে মানে মৃত্যুর ঝুঁকি তাদের সবচেয়ে বেশি। এবং রিসেন্টলি কিছু তথ্য আছে যে হাসপাতালে আপনার প্রসব পরবর্তী রক্তক্ষরণ নিয়ে অনেক অনেক বেশি মহিলারা আসছে। মানে হলো কি যে বাড়িতে প্রসব করতে গিয়ে ঠিক মতো প্রসব হয় না বিধায় ওইখানে রক্তক্ষরণ শুরু হয়েছে, তখন কিছু না করতে পেরেই হাসপাতালে চলে আসছে। তো সেই জন্য আমাদেরকে চিন্তাটা কিন্তু অনেক আরো মানে সূক্ষ্মভাবে আরো অনেক জিনিসগুলা বিষয়ে আমাদেরকে চিন্তা করে আলোচনা করতে হবে এবং সেখানে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। আমাদের যদি এই প্রসব পরবর্তী যদি পরিবার পরিকল্পনা দিতে হয় তাহলে কিন্তু ওই বাড়িতে কিভাবে মানে পরিবার পরিকল্পনা পদ্ধতি দেওয়া যেতে পারে, এবং সেখানে বাড়িতে আপনি আইইউডি দিতে পারবেন না, অন্য কিছু দিতে হবে। তো সেই রকম চিন্তা ভাবনা করেই আমাদেরকে দিতে হবে। জি, অনেক ধন্যবাদ। সেই জন্য আমি মনে করি যে জনস্বাস্থ্য, আমি এই জনস্বাস্থ্য কথা বলে আপনাকে মানে বলতে চাচ্ছি যে আমাদেরকে বড় পরিসরে চিন্তা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনি যে স্কোপটা করে দিলেন যে এটা শুধু এই আলোচনায়, একটা 1.5 ঘন্টার আলোচনায় এই বিষয়গুলো শেষ হয়ে যাবে না, কারণ আমাদের আরও একটু এগুলো নিয়ে কথা বলতে হবে। আরও কথা বলার জন্য আরও সময় নিশ্চয়ই আমাদের হবে। আজকে আপাতত বৈঠকের সময় একেবারেই শেষ করেছি। শেষ মন্তব্য করারও সুযোগটুকু নেই। তারপরে প্রফেসর সামিনা চৌধুরী, আপনি যদি শুধু একটি বাক্যে ধন্যবাদ দেন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। একটি বাক্য। জি, আনমিউট করবেন আপা, আনমিউট করবেন। সবাই মাস্ক পরবেন, বারে বারে সাবান দিয়ে হাত ধুবেন, নিজেকেও রক্ষা করবেন, অন্যকেও রক্ষা করবেন, এবং অন্যের সাথে বাইরে গেলেও ডিস্টেন্সটা কমপক্ষে 3 ফিট রাখবেন, 6 ফিট রাখলে ভালো। বাসায় আসার সাথে সাথে আপনি আগে হাত সাবান দিয়ে ধোবেন, মাস্কটা পরবেন, তারপরে নিজের কাপড় চোপড় সাবান পানিতে ভিজিয়ে গোসল করে বের হবেন। এবং মাস্ক পরাটা আপনারা বাইরে যাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন, মাস্ক জীবন বাঁচায়। এবং এই কথাটা আমি সবার জন্য বলবো যে এটা মনে রাখবেন এবং পালন করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সকল আলোচকদের, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে যারা বাংলা ট্রিবিউন বৈঠকি অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও হয়তো কখনো দেখা হবে এই অনুষ্ঠান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।